এই বক্স কোর্সটার সুবিধাটা আমরা পাবো আগামী তারপরে আবার এই 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 পুরা গানের একটা চিন্তা করা আমি শিওর আপনারা এই বিষয়ে আসুন আমরা কিভাবে আপনাদের চিন্তা করে বাংলাদেশে আমরা কিভাবে আগামী সাজাবো সাজাতে চাই আপনাদের চিন্তা করতে ধন্যবাদ। আসসালামু আলাইকুম স্যার, আমি তাসনুরা তাসরিফ। আমি পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগে চতুর্থ বর্ষে। আপনি আপনাদের প্রশ্ন করবেন, হয় আমাকে ভাইয়া বলতে পারেন অথবা আমাকে আচ্ছা ধন্যবাদ। আচ্ছা ভাইয়া, 2020 সালে করোনা টাইমে আমি মাশরুম বিজনেস শুরু করেছিলাম আমার ফ্যামিলিতে, কিন্তু মূল্য স্বল্পতার কারণে আমরা দীর্ঘদিন চালিয়ে যেতে পারি নাই। আমার মতো হাজারো তরুণ আছে যারা শুধুমাত্র জামানতবিহীন যে ঋণের ব্যবস্থা, সেটা কিন্তু খুবই জটিলতা, যেটা আমরা বলতে পারি বাট বাস্তবতাটা ভিন্ন। কারণ কিন্তু জমি বা ওরকম থাকে না যে যেটা জমা দিলে জামানত যুক্ত ঋণ দিবে। তো এই ক্ষেত্রে ভবিষ্যতে উদ্যোক্তাদের সহায়তায় আপনারা যদি নির্বাচিত হন তাহলে কি পদক্ষেপ গ্রহণ করবেন এবং ফাইন্যান্সিং এর অল্টারনেটিভ কোনো ওয়ে আছে কিনা এবং এটা জটিল মুক্ত কিভাবে করা যায়, এবং পাশাপাশি আর অন্য কোনো সহায়তা আছে কিনা বা এই ধরনের কোনো পরিকল্পনা আছে কিনা যেখানে বিজনেসই হচ্ছে ব্লাড অফ দ্য ইকোনমি। থ্যাংক ইউ সো মাচ। দেখুন, আপনি কি আপনি কি উদ্যোগের কথা বলেছেন যে আপনার আমাদের যেটা পরিকল্পনার মধ্যে আছে, হ্যাঁ আমাদের দেশে ব্যাংক অনেক বিভিন্ন আছে। আমরা কিভাবে হেল্প করা যায় সেটা আমাদের পরিকল্পনা। একই সাথে আমাদের পরিকল্পনার মধ্যে আরেকটা আছে, যেমন ধরে অনেক স্টুডেন্ট দেখা যায় পড়ালেখা থেকে লেখাপড়া যাচ্ছে, আমাদের তো চিন্তা ভাবনা আছে যে অনেক সময় অনেকেই দিতে পারে না, তার অথবা না আমরা এখানে চিন্তা করছি এরকম যারা আপনি যদি একইভাবে যারা পড়ালেখা করতে যেতে তাদের স্টুডেন্ট লোন নামে কোন লোন নেওয়া যায় আমাদের আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি কেমন আছেন? আমি একটু হালকা জ্বর এসেছি, আমার গলার সাথে বুঝতে হচ্ছে, তবে খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ। আমার নাম আব্দুল্লাহ মোহাম্মদ রাফসান, আমি চট্টগ্রাম মহানগর হসপিটাল মেডিকেল কলেজের দ্বিতীয় বর্ষের একজন শিক্ষার্থী। আমি পরিবেশ নিয়ে একটু বেশি কনসার্ন, কারণ আমার কাছে মনে হয় বর্তমান বিশ্বের সবচেয়ে বড় সংকটগুলোর মাঝে পরিবেশ হচ্ছে অন্যতম। কিন্তু আমরা দেখি আমাদের পলিটিশিয়ান এবং পলিসি মেকাররা এই বিষয়ে খুব বেশি কথা বলেন না, কিন্তু এই বিষয়টা আমাদের অর্থনীতি, স্বাস্থ্য এবং কৃষির সাথে গভীরভাবে জড়িত। যেমন আমার কৃষক যদি সেচের পানি না পায়, আর শহর অঞ্চলে তো আমরা বিশুদ্ধ বাতাস একদম পাই না বলে চলে। আর চট্টগ্রাম শহরের কথা যদি বলি, জনবদ্ধতা হলে আমাদের জনজীবনের স্থবির হয়ে পড়ে। আর আমার শেকড় কেন্দ্র হচ্ছে, যেটা পরিবেশ এবং জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি বলে আমরা ধারণা করতেই পারি। তো আপনার কাছে আমার প্রশ্ন, আপনি তো আমাদের এক নতুন বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, অর্থনৈতিক এত উন্নয়নের সাথে পরিবেশ সুরক্ষায় আপনিও আপনার দল বিএনপির কোন সুনির্দিষ্ট পরিকল্পনা আছে?
আচ্ছা, বসুন। আপনার প্রশ্নের কয়েকটা প্রশ্ন আছে, ABC ওদের তিনটা চারটা প্রশ্ন আছে। প্রথমত আসেন জলবদ্ধতার কথা বলেছেন। আমরা মোটামুটিভাবে পরিকল্পনা নিয়েছি এই যতটুকু আপনার চট্টগ্রাম শহরে যে আছে, বিভিন্ন জেলা বা উপজেলা আছে, ঢাকা শহর সহ পৌরসভা সবগুলো আছে। এই জলবদ্ধতা সামগ্রিকভাবে যদি আমরা চিন্তা করি, এই কাজের জন্য আমাদের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে খাল খাওয়া। খাল খাওয়া, কারণ আপনি খেয়াল করে দেখবেন একটু বৃষ্টি হলে চট্টগ্রাম শহর না, বিভিন্ন জায়গায় পানি জমে যায়, পানি পানিগুলো তো আমাদের নির্দিষ্ট। তো এই পানিগুলোর জন্য আমরা খাল খাওয়া। আপনাদেরকে আরো বোঝানোর কয়েকটা সময় যেমন প্রায় বছর খানেক আগে, 1 বছর যে হঠাৎ করে বর্ডারের কাছে পানি ছেড়ে দিল এবং তারপরে নোয়াখালী থেকে একটা অঞ্চল পানিটা বেশি ছিল না, বলে 2 সপ্তাহ ছিল পানি। এটা জলবদ্ধতার একটা অংশ, পানিটা দিতে পারে। এখন আপনারা একটা সুইমিং পুলের মধ্যে যে সুইমিং পুলটা রেডিউস হবে 50 স্কয়ার মাইল। Think about the swimming pool, radius of 50 square miles, and within just 50 square miles. Our average big, say 7 feet, 7 feet. আর চিন্তা করো ওই সুইমিং পুলের কি পরিমাণ পানি আছে, ঠিক একই অবস্থা চলে না, ওই 2 সপ্তাহ পরে পানিটা চলে যায়। পানিটা তো আমরা ক্লিন করেছি, যেমন রিসোর্সের ক্লিন আছে। ঠিক আপনি চট্টগ্রাম শহরে বৃষ্টি হয় বা অন্য জেলায় বৃষ্টি হয়, অন্য জেলার যখন বৃষ্টি হয় পানি কিভাবে বৃষ্টি পায় আটকে যেতে পারে। আরেকটা জিনিস চিন্তা করে দেখবেন, আপনারা যদি একটু উন্নতি করেন বাংলাদেশের যে কোনো জায়গা আজকে যদি 20 বছর আগে যদি 50 বা 100 ফিট নিচে গেলে পানি পাওয়া যেত, সেটা স্বাভাবিকভাবে আমরা আমাদের পানির চাহিদা যখন কিন্তু নদীতে পানি চাই এই জিনিসগুলো আমাদের যেটা গাছপালা থেকে যেমন গাছপালা আলোর মডেল যেটা আপনি বললেন আপনার প্রশ্নের সমস্যা তো অনেক কিছু হতে পারে, বেসিক জিনিসটা আমাদের জন্য হবে জলবদ্ধতা ওই জন্য এই পানিটা যদি আমরা খাওয়াই বলি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আপনারা যদি গ্রাম অঞ্চলে দেখবেন ওয়াটার বডি থেকে যে মানুষরা দেখবেন সেখানে কিন্তু স্কিন ডিজিজ, কারণ তখনই তারা না করতে পারে, একজন মানুষের কম করে 100 ওই মানুষটা গেলে তো আমরা যদি খালগুলো পানি করি, এদের কিন্তু তার পানি হয় খালগুলো পানি করে বহুভাবে করে পানি সেটা বেশি সৌর স্বাভাবিক কারণে আস্তে আস্তে থেকে আসবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের যেগুলো আছে সেটা আস্তে আস্তে রিচার্জ করবে, রিচার্জ করা আমরা আমাদের পরিকল্পনা মধ্যে একটা প্ল্যান আমরা আমরা সারা 20,000 কিলোমিটার খাওয়া আপনি সঙ্গে আর আপনি আরেকটা বলেছেন এটা তো আরেকটা সেটা হচ্ছে বলে বাতাস অনেক আমাদেরকে আস্তে আস্তে এইটাও প্রায় 20 মানুষ হয়েছে, কাজে 20 মানুষের শ্বাস প্রশ্বাস আমাদের অটোমোবাইল দিয়ে হচ্ছে সেগুলো ফর্টি অটোমোবাইল অনেক পলিউশন তৈরি হচ্ছে। এখন এই পলিউশন আমাদের ফাইট করতে হবে, আমরা তো মানুষকে সাগর নিয়ে ফেলতে পারবো না, আবার অটোমোবাইল যেগুলো চলছে সেগুলোকে যদি ধোঁয়া দিচ্ছে সেগুলোকে আমরা সব যদি ফেলে দেবো মানুষগুলো বিঘা হয়ে যাবে। কোন আমরা কাজটা এভাবে শুরু করতে হবে, যেগুলা ফল্টি যার ফলে সেগুলোকে আস্তে আস্তে একবারে মানুষগুলো বিঘা থেকে আরেক সমস্যা। তো
তো এই বায়ু দূষণটাকে কিভাবে ট্যাকল করা যায় সেটার জন্য আমরা একটা পরিকল্পনা করেছি। আমরা বছরে প্রায় 20-25টি গাছ লাগানোর পরিকল্পনা করেছি। 5 বছরে আমরা 50 কোটি গাছ লাগাবো। আমি সেরকম জিজ্ঞেস করবো জানেন গাছ লাগানোর সময় হিসেবে আপনাদের কোন সময়টা গাছ লাগানো মনসুন বা বর্ষার সময় গাছ তাতে আপনারা গাছ রোপণ করেন। বাংলাদেশের এই চারশো 65টি উপজেলা আছে, প্রত্যেক উপজেলায় একটা নার্সারি আছে। এই নার্সারিগুলো প্রোডাকশন ক্যাপাসিটি 20-25 সালে আমাদের থেকে প্ল্যান করে এর বাইরে বিভিন্ন প্রাইভেট সেক্টরও আছে, নার্সারি আছে। সব মিলিয়ে প্রায় 1 লক্ষের মতো নার্সারি, 1 লক্ষের মতো নার্সারি বাংলাদেশে আছে। ওগুলোর প্রোডাকশন ক্যাপাসিটি আমরা যদি প্ল্যান করে সবগুলো প্রোডাকশন বাড়াতে পারি, তাহলে আমরা বাকি আপনার মাঝে তখন আমরা সারা দিয়ে করবো মনসুন সিজনে আমরা শুরু করবো। এইভাবে আমরা বৃক্ষরোপণের ব্যাপারটা আমরা এর মধ্যে জায়গাগুলো তৈরি করেছি, কোন কোন জায়গায় পলিসি স্যাটেলাইট দিয়ে কিছু করা যায়। ইভেন স্যাটেলাইট ইমেজ দিয়ে আপনি ওখান থেকে ওই ইমেজ দিয়ে আপনি কাউন্ট করতে পারবেন যে ওখানে কতগুলো গাছ আছে। ওখানে যদি 100 গাছ থাকার প্রয়োজন সেখানে 80টা গাছ আছে, এটাও স্যাটেলাইট এটা সম্ভব। তো এইভাবে আমরা প্ল্যান করেছি। আর অনেক কিছু লাগছে আর স্যার আপনি বলে বলুন তারপরে যে মাইক আপনি বলুন তারপরে আসসালামু আলাইকুম ভাইয়া। আমি জিয়ান, একজন পঞ্চম বর্ষের মেডিকেল স্টুডেন্ট, চট্টগ্রাম হাসপাতাল মেডিকেল কলেজ। ভাইয়া আপনার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, আপনারা তো অনেকগুলো পরিকল্পনা হাতে নিয়েছেন, আমি একদম দেখেছি এবং আপনার ডিজিটালি দেখেছি, পরিচিতি যে টপিক তার একদম হওয়ার থেকেও দেখেছি। তো এখন আমার কোয়েশ্চেনটা হচ্ছে, আপনাদের পরিকল্পনাগুলো শুধু প্রতিশ্রুতির মধ্যে সীমাবদ্ধ থাকবে নাকি আপনারা বাস্তবায়ন করবেন, এবং আপনার দল যদি ক্ষমতায় আসে আগামী বাংলাদেশে যে পরিস্থিতিগুলো আছে এগুলো আমাদেরকে কিভাবে অ্যাচিভ করবেন যে আপনারা এগুলো বাস্তবায়ন করবেন? আচ্ছা, বিষয় হচ্ছে দেখেন আমার একটা পলিটিক্যাল বডি আছে, আমি আজকে বললাম একটা করলাম না, আপনি আমাকে ধরবেন, আপনি যে আমাকে ভোট দেওয়ার পরে ভোট দিলেন না তখন তাই আমার ব্রেন আমি ব্যাপারটাকে দেখি মানে একজন মানসিক ব্যাপারটাকে দেখি আপনাকে আমি যে কমিটমেন্ট করলাম, আমি মনে করি যে আপনি যদি দেখেন যে হ্যাঁ সরকার কাজগুলো করার চেষ্টা করছে, হয়তো 100% সাকসেসফুল হচ্ছে চেষ্টা করছে, তখন কিন্তু আপনি আমার পাশে থাকবেন, একই জায়গায় হয়। আর আমি যদি না করি সেটা আপনি বুঝতে পারবেন, তো না করলে তো আপনার সাপোর্ট আমার থেকে চলে যাবে। একটা পলিটিক্যাল পার্টি কেন আপনার সাপোর্টটা হারাতে চাই, মানে এটা লজিক মেক করে না। আমি চেষ্টা করবো বাকি কথা সেটা পরে, কিন্তু আমি কমিটমেন্টের বিষয়ে চেষ্টা তো চেষ্টা করে একটা সাপোর্টটা হচ্ছে না, তো আমার লাভটা কি হবে বোঝাতে পেরেছি? সিম্পল ব্যাপার, আপনার সাপোর্টের কোনো লাভ হবে সেখানে বিশেষ করে আমার চেষ্টা কখন সাকসেসফুল সেটা আমার ও ভাইয়া সরি ভাইয়া, আপনারা কি বলছেন ইউজুয়ালি পড়াশোনা আমরা জুলাই গণঅভ্যুত্থান আমরা দেখেছি পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো বন্ধ করে দেয় এবং টেকনিক্যাল করার সময় প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আত্মহত্যা কন্টিনিউ করে দেয়। কিন্তু অভ্যুত্থান পরবর্তী সময় আমরা দেখলাম যে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিষ্ঠান বিভিন্ন মন্ত্রণালয় দুবাই একটা সুযোগ পাওয়া পরিস্থিতি একটা জায়গায় চলে যেত।
দেখলাম যে যারা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ছিল তারা অনেকটাই ইগনোর করে যায়। তো আমার কাছে যে মূল প্রশ্ন, সেখানে আমরা যে কোনো সরকার অথবা যখন শিক্ষা নিয়ে কথা বলে অথবা যে প্ল্যানগুলো দেয় অথবা যে পরিস্থিতিগুলো কথা বলে সেগুলোতে মানে সরকার বিশ্ববিদ্যালয়গুলো, এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে খুব একটা খুব একটা আলোচনা হয় না অথবা প্ল্যান থাকে না। এছাড়া আরেকটা বিষয় হচ্ছে আমরা দেখতে পাই যে সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিভিন্ন অথবা আন্দোলন নিয়ে সরকারের কাছে দাবি রাখতে পারে অথবা ফল সমস্যা অথবা বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলতে পারে। কিন্তু আমি এই জায়গাতে দেখলাম যে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেক ধরনের সমস্যা আছে, কিন্তু এটা নিয়ে একটা ওরা সরকারের কাছে দাবি চাইতে পারে না। একটা সরকার কিন্তু ইউজিসি আছে, তবে আমি পার্সোনালি বলতে ইউজিসি আসলে খুব একটা এফেক্টিভ বলে আমি মনে করছি না। তো সেটা থেকে আমি আপনার প্রশ্নটা কিন্তু বুঝতে পারছি না। প্রশ্নটা বিভিন্ন রাজনৈতিক দল ওদের শিক্ষা সংস্কার অথবা বিভিন্ন পলিসি নিয়ে ওদের থাকে, এটা মূলত সরকারি বিশ্ববিদ্যালয়গুলো নিয়ে করে। প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো এই জায়গাটা ইগনোর করতে হবে অথবা এই প্ল্যানগুলো বাইরে থাকে। আমি একত্রিশ দফা করার সময় অথবা আফ্রিকা বিশ্ববিদ্যালয়গুলোতে সব বিশ্ববিদ্যালয়গুলোতে প্রশিক্ষণ কেন্দ্র থাকবে, তো এই জিনিসগুলো কি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে হবে? মানে প্রাইভেট অবশ্যই আপনি আপনি স্টুডেন্ট, সেটাতে অথবা আপনি সরকারি বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আজকে স্টুডেন্ট যেই সুবিধাটা সরকার ক্রিয়েট করেছে সেটা সব জন্য অ্যাপ্লাই করতে হবে। আজকে স্টুডেন্ট আমরা কেন দেখতে যাবো পরিবর্তন করতে ওই যে পিছনে কালো আমি আমার আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে আমরা বাংলাদেশের জনগণের রুট লেভেলে একটা প্রবলেম ফেস করতেছি, সেটা হচ্ছে চাঁদা। আমরা ছোটখাটো ব্যবসা করতে যাই বা নতুন ঘর বাড়ি বানাতে যাই, আমাদেরকে চাঁদাবাজির প্রবলেমটা ফেস করতে। তো আমি জানতে চাচ্ছি আপনি এটা নিয়ে কি প্ল্যান করছেন, যে আপনি কিভাবে রুট লেভেল থেকে এই প্রবলেমটা সলভ করবেন? থ্যাংক ইউ। প্রথমত দেখেন, আমরা এখানে ছোট আমরা এনভায়রনমেন্ট নিয়ে আরো বিষয় আমরা যে প্ল্যানিং করি না কেন, কোন প্ল্যানিং সাকসেসফুল হবে না যদি আমরা দুটো ইস্যুকে অ্যাড্রেস না। একটা হচ্ছে আপনি যে ইস্যুটা অ্যাড্রেস বললেন সেই প্রশ্নটা, অর্থাৎ মানুষের নিরাপদ করা মানুষকে, এটা যদি এনশিওর করতে আমরা না পারি এবং অ্যাট দ্য সেম টাইম করাপশনকে যদি আমরা অ্যাড্রেস করতে না পারি, করাপশনকে যদি নিয়ন্ত্রণের মধ্যে আনতে না পারি, তাহলে আমরা যত যাই প্ল্যান করি হবে না। সেকেন্ড বিষয়টা হচ্ছে যারা হচ্ছে এইসব কাজ, এটাকে আমরা হয়তো দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বেকার সমস্যার সাথে সম্পর্কিত এরকম মানুষের সাথে জড়িয়ে গিয়েছে, তার একটা ইনকাম দরকার, সেটা যোগ দিয়ে সেটা টাকা করতে চাচ্ছে। আরেকটা হচ্ছে প্রফেশনাল ক্রিমিনাল যারা, প্রফেশনাল ক্রিমিনাল যারা, তাদের ক্ষেত্রে আইন অ্যাপ্লাই হবে, যেটা আমি মাস্ট বললাম যে অবশ্যই আমাদেরকে আমরা সরকার গঠন করে একটা কিন্তু বিভ্রান্তি করবে। এই সমস্যাটা কম বেশি বিভিন্ন ভাবে সমাজের মধ্যে ছড়িয়ে আছে। আমাদের ওভারনাইট সব কিছু তৈরি করতে পারবো না, আমি মনে করি কিন্তু আমার দেখার সুযোগ হয়েছে গভর্নমেন্ট কাছাকাছি, আমি গভর্নমেন্ট ছিলাম ব্যাপার দেখার সুযোগ হয়েছে। একটা গভর্নমেন্টের মেসেজিং অনেক ক্ষেত্রে অনেক জিনিসকে সফল হয়ে আসতে পারে। গভর্নমেন্টের থেকে যদি মেসেজিং যায় যে বিভিন্ন টলারেন্স, গভর্নমেন্টের বিভিন্ন প্রিকশন দরকার স্টেপস থাকে, কিন্তু যখন মেসেজিং যাবে যে আমরা এই ধরনের জিনিস টলারেট করব না, আমরা করাপশন টলারেট করব না, অটোমেটিক অ্যাটলিস্ট 20-30% অফ মিটিংস রিপেয়ার সমস্যা। সো আমি যেটা প্রথমেই কথা শুরু করছিলাম যে আমাদের এই প্ল্যান যে আমরা করি সেটা একটি জায়গা থেকে খুব কয়েকটা প্রতিক্রিয়া আমাদের আছে।
এই সবগুলোকে যদি আমরা প্রথমে আমাদের একটা নিরাপত্তা ইস্যু মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে ছেলে মেয়ে স্বাচ্ছন্দ্যে ব্যবসা বাণিজ্য করতে পারে এটা, এবং করাপশন। আমি বোঝাতে পারছি আপনাকে? আমার প্রথম আমরা জানি বাংলাদেশের প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ বিদেশে বিভিন্ন রকমের কাজে নিয়োজিত, কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু বৈদেশিক মুদ্রাটা কিন্তু আমরা তুলনামূলক কম পাচ্ছি। তো আপনি যদি দেশ পরিচালনার ক্ষমতায় আসেন তাহলে আপনাকে এরকম করে প্ল্যান আছে যেখানে আমাদের যে লো পেড লেবার ওদেরকে হাই ভ্যালু ওয়ার্কফোর্সে রূপান্তর করার প্ল্যান আছে। জি আছে। আপনি যেটা বললেন এই মুহূর্তে বাংলাদেশে প্রায় 10 লক্ষের মতো মানুষ, এই 10 লক্ষের মতন মধ্যে প্রায় 7.5 লক্ষ মানুষ আনস্কিল। আমাদের যে জায়গাটা আপনি সেই জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভকেশনাল ইনস্টিটিউশন আছে, ভকেশনাল ইনস্টিটিউশন বা এই ভকেশনাল ইনস্টিটিউশন কিভাবে কাজ করছে ডিজাইন করতে হচ্ছে। যেমন আমাদের চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম থেকে যারা যাচ্ছে অধিকাংশ মানুষ কোথায় যাচ্ছে? মেডিক্সে যাচ্ছে। তাহলে মেডিক্সে কি কি ধরনের কাজের অপরচুনিটি আছে? তাহলে আমাদের ভকেশনাল ইনস্টিটিউশনে 5 to 10 years কি ধরনের কাজের অপরচুনিটি আছে মেডিক্সে? এটা তো সহজ ব্যাপার, বের করা খুব ডিফিকাল্ট ব্যাপার। এটা ইনফরমেশন আছে, আপনি এটাকে বের করতে পারেন। তাহলে আপনার চট্টগ্রাম বিভাগে এই ভকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলো থাকবে, সেগুলোকে সেই করে ডিজাইন করা। খুব সম্ভবত এখন আমাদের ভকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে সরকারি এইভাবে 130 মতো সাবজেক্ট আছে। তাছাড়া যেগুলো আপনার অনেক সাবজেক্ট থেকে পদ্ধতি স্টুডেন্ট হয় না, এইগুলো কাজ দরকার। এটা যেটা দ্বিতীয়ত চট্টগ্রামের অধিকাংশ মানুষ যখন আছেন সেই জন্য ওই ভকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনের মধ্যে আমরা অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ কোর্স চালাতে যাচ্ছি, এবং এই যে কাজ তারা করছে জৈবিক কাজকে এনকারেজ মানুষগুলো আছে, তারা যদি তাদের এই ট্রেনিংটা পায়, সাথে যদি ল্যাঙ্গুয়েজ কোর্সটা দেওয়া হয়, তাহলে আপনি যেটা বললেন যে তারা যাচ্ছে কিন্তু ভ্যালু অ্যাড করছে না, তারা এই বিশেষ পাওয়ার ভ্যালু অ্যাড করছে না। আমরা যদি ট্রেনিং এবং ল্যাঙ্গুয়েজ কোর্স দিয়ে পাই, আমরা মনে করি যে তাহলে তাদের ভ্যালু অ্যাড হবে। আপনারা কি এখন এটা মনে করেন এইখানে একটা ভাইয়া আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ কামিল, স্টুডেন্ট ইউনিভার্সিটির ব্যাচেলর। আমার একটা প্রশ্ন হলো, আপনি লিখেছেন কি সিস্টেম, একটা হেলথ কেয়ার সিস্টেমে ভাইয়া হসপিটাল ফার্মাসিস্ট অনেক গুরুত্বপূর্ণ একটা রোল প্লে করে, কিন্তু আমাদের বাংলাদেশে একটা নিয়ম দেওয়া হয়, দেওয়া হয়, এটা দেওয়া হয় না। এখন বিএনপি যদি ক্ষমতায় আসে তাহলে কি এই বিষয়টা অ্যাড্রেস করা হবে? আমরা দেশের আপনি কোন সেবা আছে দেশের আর টু ডিফারেন্ট পলিটিক্স এলিসা ইউরোপ এর পলিটিক্স ফর প্রায় বছর আছে, ওর এটা ইন্টারনেট রিলেশন যেমন চট্টগ্রাম মেডিকেল কলেজ আছে, চট্টগ্রাম মেডিকেল কলেজ সে আমরা এই কাজে চট্টগ্রাম মেডিকেল কলেজে প্রতিদিন 1000 রোগী ম্যানেজ করার ক্যাপাসিটি আছে। গভর্নমেন্টের যে ওষুধ দেওয়া হচ্ছে, হসপিটাল দেওয়া আছে, নার্স আছে, ডাক্তার দেওয়া আছে, সবকিছু 1000 রোগীকে ম্যানেজ করতে আছে। কিন্তু প্রতিদিন ওখানে 2000 রোগী, আপনি আজকে 1000 শেষ করতে করতে আপনাদের 1000 থাকলো, আলাদা রোগী ছিল আমাদের এইভাবে কিন্তু ডেভেলপমেন্ট করতে হচ্ছে। আমরা যেটা চিন্তা করছি এটা ইউরোপে ওরা চালু করতে হচ্ছে, প্রিভেনশনের উপর তাহলে মানুষ যদি প্রথম ওরা
অসুস্থ হবে না এরকম একটা পরিস্থিতি যদি আমরা তৈরি করি, মানে লেস মানুষ অসুস্থ হবে, মানে লেস নাম্বার অফ পিপল টু বি সিক, এটা যদি আমরা মোটামুটি ভাবে করতে পারি তাহলে আপনার ওইখানে কিউটা কমে যাচ্ছে হসপিটালে। কিউটা কমে গেলে যারা হচ্ছে ওরা কিছুটা লোক এটা ট্রিটমেন্ট পাবে, বেডরোড হবে, নার্সেরা সাপোর্ট করবে, ডাক্তাররা সাপোর্ট করবে। এখন এই যে প্রিভেনশন কি করব, আমরা মোটামুটি হচ্ছে স্লোলি গ্রাজুয়ালি আমরা দেশে 1 লক্ষ হেলথ কেয়ার অ্যাপয়েন্ট করবো, যাদের মধ্যে আমরা যেটা বললাম ওই কিন্তু বেসিক হেলথ ট্রেনিং এর দেওয়া থাকবে। যদি তারা গ্রামে গ্রামে যাবে, একদম বাড়ি বাড়ি শুরু হবে, আমরা লাইন করে তাদেরকে সাহায্য করলাম যে একদম এবং তাকে আমরা ওখান থেকেই অ্যাপয়েন্ট করবো, মানে ওই এলাকার মানুষ। কারণ স্বাভাবিকভাবে আপনার এখানে যদি অন্য কোনো ডিস্ট্রিক্টের একজন ডাক্তার বা সে আসলে তাদের থাকবে, কিন্তু আপনার এখানকার ডাক্তার যদি আপনাকে দেখে স্বাভাবিক তার একটা ইমোশন থাকবে যে আমার আমি এই কমিউনিটির মানুষ, এই ক্যাটাগরি আমরা এই হেলথ ক্যাটাগরিগুলোকে যারা অ্যাপয়েন্ট করবো এদেরকে আমরা ধরেন মানসিক কিংবা আপনার বোঝাবে যে ঠিক আছে এইভাবে খাওয়া দাওয়া করে ডায়াবেটিস রোগ হবে না, বাংলাদেশে বেশি হয় না, এই কাজগুলো করো, এইভাবে খাওয়া দাওয়া লাইফস্টাইল করো, তাহলে কার্ডিয়াক পেশেন্ট হবে না, এইভাবে কাজ করো তাহলে সে কিডনি প্রবলেম হবে, এবং একই সাথে ছোট ছোট অসুখ বিসুখগুলো সেগুলোকে তারা অ্যাড্রেস করবে। অর্থাৎ ওই মানুষটাকে গ্রামের মানুষটাকে উপজেলা হসপিটাল বা জেলা হসপিটালে যাতে আসতে না হয়, ঘরেই মোটামুটি ভাবে পাবে। বিশেষ করে বাংলাদেশের একটা প্রবলেম মহিলা এবং বাচ্চাদের ক্ষেত্রে, স্বামী বা ছেলে বা ভাই বাইরে কাজে যাচ্ছে, সময় দিতে পারছে ফলে মহিলা যদি অসুস্থ হয়, বাড়ির কোনো মহিলা অথবা বাচ্চা যদি অসুস্থ হয়, আর ঠিক আছে কালকে কোনো ডাক্তার পরশু কোনো ডাক্তার, কিন্তু বাচ্চারা বা মহিলারা অসুস্থ হয় না। তো এই একটা সমস্যা, কিন্তু হেলথ কেয়ার যদি বাসায় বসে যায় তখন মহিলা এবং শিশুরা এখানে অ্যাডভান্টেজ পাবে। আমি এইভাবে আস্তে 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 এটা আপনার হবে না, সময় লাগে, কিন্তু আস্তে আস্তে আপনি হেলথ গ্রামে গ্রামে কম বেশি পৌঁছতে পারবেন। এখানে আরেকটা বিষয় আছে, এই হেলথ কেয়ার আমরা যদি একজন হেলথ কেয়ার এর মধ্যে প্রায় 80-85% হেলথ কেয়ার আমরা যদি নারী যুক্ত করবো, কারণ স্বাভাবিকভাবে আমরা কম বেশি নারীরা আর যেহেতু তারা বাসায় গিয়ে করতে হবে, বাসায় হাউস বাড়িতে করতে হবে বা বাসায় যদি কাজ করতে, কারণ নর্মালি তো বাংলাদেশ হাউস বাড়ি যারা তারা কিন্তু সংসারে খাওয়া দাওয়া হাইজিন সবকিছু কম ম্যানেজ করতে পারে। তো সেই জন্য একজন নারীর সাথে আরেকজন নারী কথা বলে বলতে এই হচ্ছে মোটামুটি ভাবে একটা বেসিক। Assalamualaikum. Our second last question of the contribution করছিলেন Arabic language নিয়ে। আপনাদের পরিকল্পনা আমি লক্ষ্য করেছিলাম তৃতীয় ভাষা শিক্ষা বাধ্যতামূলক করা। আমার প্রশ্ন হচ্ছে আপনি বাংলাদেশের মতো এমন দেশে এই পরিকল্পনা কেন নিলেন? আর আমার কোশ্চেন সেকেন্ড পার্ট হচ্ছে আমাদের বাংলাদেশের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে adequate number of faculties এবং adequate number of trained faculties অনেক অভাব। কিন্তু অঞ্চলে বেসিক সাবজেক্টস এর ম্যাথস, বাংলা, ইংলিশ এইসব বেসিক সাবজেক্টস এর টিচার থাকে না। সেক্ষেত্রে কিভাবে আপনি এই প্রান্তিক অঞ্চলগুলোতে তৃতীয় ভাষা, জাপানিজ, আরবি ইত্যাদি ভাষা শিক্ষক এবং ওয়েল ট্রেন্ড ফ্যাকাল্টিজকে পাঠাবেন এবং এই পরিকল্পনা কিভাবে প্রান্তিক পর্যায়ে পর্যন্ত বাস্তবায়ন করবেন? থ্যাংক ইউ। আমরা একটা পরিকল্পনা গ্রহণ করেছি যেটার নাম আমরা দিয়েছি 1+1। এবং আপনাদের আমরা আমাদের 12-13 বছর বয়স, আপনারা যদি আপনাদের বাবা মাদেরকে জিজ্ঞেস করেন ওনারা বলতে পারবেন ক্লাসরুমগুলোতে অডিও ফ্যাসিলিটি সেই সময়
ক্লাসরুমগুলোতে অডিও ফ্যাসিলিটি তৈরি করা হচ্ছে। তখন বাংলাদেশ রেডিও ছিল, গভর্নমেন্ট রেডিও ছিল, সেখানে প্রতিদিন বিভিন্ন সময় স্কুলের বিভিন্ন লেসন, বিভিন্ন সাবজেক্টের লেসন, তখন এই সিস্টেমটা করা হয়েছিল যে যেমন ভূগোলের ক্লাস 8 এর ভূগোল, ক্লাস 8 এর থেকে ভূগোল হবে সেটা ঢাকায় ওই রেডিওতে যে পড়াচ্ছেন হয়তো কক্সবাজারে স্কুলগুলোতে আপনার ডাইরেক্ট ঢাকাতে কানেক্ট করে দেওয়া। তখন ব্যাপারটা এরকম ছিল যে বোথ সাইড কথা বলতে হবে, ব্যাপারটা অপোজিট ছিল, কিন্তু তারা কিন্তু সেই ক্লাসটা পেতে পারা। তখনই এই ফ্যাসিলিটি তৈরি করা। আমরা এই ফ্যাসিলিটিকে এখন আস্তে আস্তে ডেভেলপ করতে চাইছি। কোরিয়াতে যাওয়ার পরে সেটা হচ্ছে আমরা আস্তে আস্তে স্কুলগুলোকে অডিও এবং ভিডিও কানেক্ট করতে চাইছি, অডিও ভিডিও কানেকশন আনতে চাইছি। ফলে ঠিক একইভাবে ধরেন চট্টগ্রাম ইউনিভার্সিটির একজন ম্যাথস টিচার, ওনার লেসনটা সে ঢাকা ইউনিভার্সিটির যারা ম্যাথসের স্টুডেন্ট তারা মনে হবে অডিও, অথবা এখানকার কোনো কলেজের হিস্ট্রি কলেজ ওনার লেসনটা সেই ডিফারেন্ট স্টুডেন্ট ওরা মনে করবে, সেই কানেকশনটা করতে হবে। এবং প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে টিচারদেরকে আস্তে আস্তে আমরা কম্পিউটার বা ট্যাবলেটের ট্যাবের মাধ্যমে iPad, not iPad, iPad is very expensive, not iPad, but iPad এর মতো ট্যাবের মাধ্যমে আমরা so that ওটা থেকে তাহলে যদি আমরা ট্রেনিং দিব আবার তারা ক্লাসে ক্লাস করানো হবে। এইভাবে জিনিসটা আমরা অ্যাড্রেস করতে চাইছি যে আপনারা যেটা বললেন, এইভাবে আমরা চাকরি করে চাইছি। ভাষা শিক্ষা যেটা আপনি বললেন, আপনি দেখেন আপনি নিজে যদি আপনি কিসের ছিলেন এমবিবিএস, তো আপনি আপনি যদি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ সেফটি ম্যান্ডেলিং আপনি কমপ্লিট করার পরে কমপ্লিট করেন, if you have the knowledge, if you know how to speak Mandarin, তাহলে আপনার জন্য বেশি দেশের বাইরে অনলাইন আপনার জন্য জব ইজি হবে, আপনার জন্য জব দেবে। ঠিক একইভাবে যদি আপনি ফ্রেঞ্চটা জানেন আপনার জন্য জব দেবে। যেটা আমরা এডুকেশনের সাথে ইনক্রিজ করছি, আপনারা অনেক প্রশ্ন করতে পারেন, মানে আমরা প্ল্যান করছি ধীরে ধীরে আমরা এবং আমরা প্রাইমারি এবং সেকেন্ডারি স্কুলে আমরা বাচ্চাদেরকে যেটা বলতেছি, যেমন ধরেন ভূগোল আছে সাবজেক্ট, ভূগোলে 100 মার্ক আছে, ওই 100 মার্ক থেকে আমরা 40 মার্ক 50 মার্ক বের করে রাখবো। ইংলিশে আমরা 8 মার্ক কালচার রাখবো, সেটা 8 কালচার থেকে শুরু করে যে কেউ ড্রয়িং শিখতে চায়, কেউ বাসি বাজানো শিখতে, আপনাদের মধ্যে এখানে অনেকেই হয়তো বাজারে চান, হয়তো ফ্যামিলির ফ্যামিলির কারণে করতে পারেন, অথবা বিভিন্ন কারণে করতে পারেন। আমরা সেই ফ্যাসিলিটি তৈরি করতে চাই, সেই ফ্যাসিলিটি আমাদের বাচ্চাদের জন্য তৈরি করতে চাই। গভর্নমেন্ট থেকে আমরা কয়েকটি আপনার বাসি করতে পারে, হারমোনিয়াম করে আর কবিতা এরকম কয়েকটি সাবজেক্ট কমপ্লিটলি সেই বাচ্চাদের কাছে। তাহলে ওদের আর্ট কালচার আমরা স্পোর্টসটাকে কমপ্লিটলি তাকে একটা খেলা করতে হবে, আরেকটা সাবজেক্ট আমরা তো আপনি আপনার কাছে চিন্তা করেন আপনি যদি একটা থার্ড ল্যাঙ্গুয়েজ আপনি যদি স্পোর্টস ভালো স্পোর্টস ভালো, আপনি যদি আর্ট বা ভালো আর আপনার যে সাবজেক্ট আছে তাহলে আমার তো মনে হয় আপনার জন্য নিজে জব পাওয়া শুধু ব্যাপারটা সবের মনে হচ্ছে, বা অন্য দেশ করে আমরা না পারবো আমাদের আমরা যে 2-4-5 বছরের জন্য অন্য যারা পেয়েছে আমি এই কথা বললাম সাউথ কোরিয়া ওরা এখানে অনেক বছর সময় নিয়েছে। আমরা শুরু করবো আমরা দেশ পরিচালনা করবো, আমরা আইনি নিয়ে নেব। নমস্কার, আসসালামু আলাইকুম। আমি
সরি আমার ভাই বোনের দেখেন এগুলো। আমি পারমিতা চাকমা মাস্টার্স থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আপনি দেশে আসার পরপরই হচ্ছে পাহাড় এবং সমতল সাথে দেশ গড়ার কথা বলেছেন। সেক্ষেত্রে বাংলাদেশ একটু বহুজাতিক একটি দেশ, সেক্ষেত্রে আমি একজন চাকরি প্রতিনিধিত্ব করি এবং আমি আদিবাসী হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তো এই ক্ষেত্রে আদিবাসী সংবিধানের স্বীকৃতি, ভূমি অধিকার এবং হচ্ছে ভূমি নিয়ে যে বাধ্যতা নামে ভূমি ধরে তার উত্তেজনা উঠবে এবং হচ্ছে নাগরিক নিরাপত্তা এবং হচ্ছে আমাদের নাগরিকদের রাষ্ট্রীয় অংশগ্রহণে আপনার দলের ভূমিকা কতটুকু থাকবে এবং পাহাড়ি তরুণদের শিক্ষা, চিকিৎসা, শাসন ক্ষেত্রে এবং হচ্ছে সরকারি চাকরির ক্ষেত্রে অংশগ্রহণ কিভাবে জোরদার করবেন বা আমাদের ক্ষেত্রে স্কিল ডেভেলপমেন্টের কোনো কিছু বিষয় আছে কিনা আমি জানতে খুবই আগ্রহী। তখন কে কোন ধর্মের এটা কিন্তু আবার একইভাবে 2024 সালে যখন আন্দোলন হলো সেই সময় কে কোন ধর্মের কেউ দেয়, কিন্তু একইভাবে কে কোন সমতলের বা কে বাংলাদেশ সেটাও কেউ দেয়। বাংলাদেশ সমতলের আপনার তরুণ প্রজন্মের সদস্য এই সুবিধা পাবেন, পাহাড়ের অঞ্চলের মানুষের আপনি সেই সুবিধা পাবেন, আপনার যোগ্যতার ভিত্তিতে আপনি পাবেন। কারণ আন্দোলন যখন শুরু হলো কোটা প্রথা বাতিল দিয়ে শুরু হয়েছে। আমরা বলেছি 2014 সালে বলেছিলাম যে কিছু দেশের অন্য ভিন্ন ধরনের মানুষ আছে, তাদের জন্য বিভিন্ন মডেল বাকি সব ক্ষেত্রেই আমি ব্যক্তিগতভাবে মনে করি মেধার দিতে হওয়া উচিত। হ্যাঁ, কেন হবে না? আপনি বাংলাদেশি না? থাকবে বর্তমানে বাংলাদেশে এই আলোচ্য বিষয় হলো সামুদ্রিক অর্থনীতি। 1977 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একদল মেধাবী শিক্ষার্থী নিয়ে গভীর সমুদ্র সফরে গিয়েছিলেন এবং তাদেরকে খনিজ সম্পদ অন্বেষণের উৎসাহ দেখিয়েছিলেন। দীর্ঘ সময় পর এখন বাংলাদেশ বিশাল এক সামুদ্রিক অর্থনীতির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে। আমি জানতে চাচ্ছি আপনার নেতৃত্বাধীন বিএনপি শহীদ জিয়ার সেই সামুদ্রিক বিপ্লবের স্বপ্নকে বাস্তবে রূপান্তর করতে কি পরিকল্পনা গ্রহণ করছে? আমরা যদি দেখি দেখেন আমাদের এখানে চট্টগ্রামে শিপ ব্রেকিং এর ব্যবসা আছে, এটা ব্লু ইকোনমির সাথে জড়িত। আমরা আরেকটা বিষয় করতে চাইছি, সেটা হচ্ছে যে শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি যেটা আছে এটাকে আমরা আস্তে আস্তে তৈরি করতে চাইছি। আছে কিছু কিছু ক্ষেত্রে বা শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রিটা এটা লিঙ্ক আছে, এর বাইরে আপনি যদি ধরেন যে আরো আছে। এখন ব্লু ইকোনমির শুধু যদি আমরা মাছ ধরা করতে চাই তাহলে এটা একটা অংশ সেটাকে আমাদের অর্গানাইজ যেতে করতে হবে। কারণ আমরা যদি যেটা সেখানে বেশি মাছ ধরে শুরু করি তখন আমরা ওইটার এই সংস্থাটা আসবে না, এই বিষয়টা আমাদের বুঝতে হবে, জানতে হবে। আবার আপনি যদি ব্লু ইকোনমির মধ্যে আরেকটা আসে, সেটা যদি আপনি যদি ট্রেড এন্ড বিজনেস বাড়াতে পারেন, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট, ট্রেড এন্ড বিজনেস বাড়ালে ওখানে আপনার অনেক ইয়াং মানুষ জব অপরচুনিটি ক্রিয়েট হবে। এই সবগুলো বিষয় কমিশন ব্লু ইকোনমির মধ্যে আছে। আমাদেরকে ধীরে ধীরে এগিয়ে তুলতে হবে, গড়ে তুলতে হবে। এটা একটা বিশাল সম্ভাবনা বাংলাদেশের সামনে, কিন্তু আমাদের সাথে একটা সমুদ্র লাগানো আমাদের একটা বিশাল সম্ভাবনা। এটাতে সেভাবে কাজ সেভাবে করা হয়নি, তবে আমাদের কাজ করার অনেক স্কোপ এখানে আছে।
তবে এটা ঠিক যে দুর্নীতির সাথে খুব বেশি মানুষ যে জড়িত না, মোটামুটি 8% মানুষ জড়িত। তো এখানে আমরা নতুন অপরচুনিটি যদি তৈরি করতে পারি তাহলে আস্তে আস্তে প্রথম আমাদের যে প্রশ্ন ছিল যে মাসরুম এন্টারপ্রেনার এখানে আস্তে আস্তে জয়েন করবে, আমরা নিশ্চিত হয়ে দিচ্ছি। আমি স্বপ্নের হোসেন, আমি অর্থনীতি নিয়ে পড়াশোনা করছি। আমার প্রশ্ন হচ্ছে, আপনি দেশ গড়া পরিকল্পনায় কৃষিকাজ নিয়ে অনেক প্রতিশ্রুতি দিয়েছেন। তো আমরা বাংলাদেশে দেখি প্রাকৃতিক দুর্যোগের সময় মৎস্য চাষ যারা শাকসবজি চাষাবাদ করেন তাদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়, প্লাস যারা পোলট্রি, ডেয়ারি এবং যারা মৎস্য চাষি তাদেরও সেম ক্ষতির সম্মুখীন হতে হয়। পাশাপাশি প্রান্তিক পর্যায়ে যারা কৃষক সিন্ডিকেটের কারণে তাদের সঠিক ন্যায্য মূল্যটা পৌঁছায় না। তো বিএনপি যদি সরকার গঠন করে, আপনি যদি ক্ষমতায় আসেন, তাহলে সিন্ডিকেট বন্ধ করতে এবং ক্ষতিগ্রস্ত চাষিদের এবং খামারিদের সুরক্ষা নিশ্চিত করতে কি পরিকল্পনা গ্রহণ করবেন? কৃষকদের পাশে দাঁড়ানো, আপনি ফ্যামিলি যখন দেখছেন আপনি দেখবেন যে আমরা 10টি পয়েন্ট যে আমরা যদি খুব ব্রিফলি আসতো ছোট দেখি তাহলে আমাদের ক্ষুদ্র কৃষক তো এই কৃষকদের পাশে কৃষকরা নিজের জমি চাষ, আমার প্ল্যান যেটা করেছি মোটামুটি ভাবে আমাদের প্রত্যেক উপজেলায় কৃষি অফিসার আছে এবং 3 জন সহকারী কৃষি অফিসার আছে। এদের মাধ্যমে আমরা সারা বাংলাদেশে যাবে কৃষি জমি আছে এবং যে জমি মান কৃষি কাজের পুরো জিনিসটার একটা আমরা জায়গায় একটা ব্যাংক একটা সার্ভারের মধ্যে পুরো বসে আপনি শান্তিরাতে কোন একটা পার্টিকুলার উপজেলায় ওই কৃষকটা কি চাষ করছে আপনি যখন এই ইনফরমেশন লিখে ইনফরমেশন থাকবে তখন কিন্তু জানতে পারেন যে ও কোন সিজনে কি চাষ করছে, তখন আপনি ওইভাবে করে একটা প্ল্যান তাকে সাজাতে পারবেন যে তাকে আপনি কখন কোন সময় দিবেন। আমরা সরাসরি কৃষক এই মুহূর্তে কৃষিতে সাবসিডি দেওয়া স্বাধীন বা বিভিন্ন বিষয়ে সাবসিডি দেওয়া হয়, আমরা সরাসরি কৃষকের হাতে সেই সারটা বলেন। আমরা জানি যদি 1 বিঘা জমি থেকে কামি জমি হিসেবে কামি হবে, ধরেন কারো 1 কানি জমি আছে, সেই ওই জমিতে কোন সিজনে সেগুলো ফসল কোন সিজনে ফসল করছে আপনি যদি জানেন, তখন আপনি ওকে ওই হিসাবে তাকে সাপোর্ট দিতে পারেন। ঠিক আছে, এই বছর ফার্স্ট সিজনের আলু, তাহলে আপনি ওই আলুর বীজ সারের কীটনাশক দিতে পারেন। এছাড়া আরো কিছু আমরা সুবিধা রেখেছি, যেমন একটা সুবিধার কথা বলি, আমরা এর মধ্যে এর মধ্যে প্রায় 350 কিছু বেশি কৃষক ওই অ্যাপের সাথে ইনভলভ আছে। একটা কিরকম, একটা হচ্ছে যে ওই কৃষক যে ফোন আছে সেই ফোনের মাধ্যমে সে চেক করতে হবে কালকে ওয়েদার সিচুয়েশন যদি তার পক্ষে থাকে তার সে হারভেস্ট করতে হবে বা সার দিতে পারবে বা যেটা তার জেনারেশনটা করতে পারবে বেড়েছে। এর বাইরে আপনার যখন কাজটা হবে তার কিন্তু পুরো টাকা থাকবে, তার জন্য ব্যাংক ঋণ পেতে সুবিধা হবে। কোথাও কোনো প্রাকৃতিক দুর্যোগ প্রাকৃতিক দুর্যোগে আপনি ইঞ্জিনিয়ারিং সেক্টরে নিয়ে ইনভেস্ট করতে পারবেন কতটুকু পার্টিকুলার জায়গা ক্ষতিগ্রস্ত এবং কোন কোন কৃষক এফেক্ট হয়েছে। আপনি শুধুমাত্র যে কৃষক এফেক্ট হয়েছে আপনি সঠিকভাবে তার সহযোগিতা করতে পারবেন, এখন যে তার সমস্যা হয় এইগুলো মোটামুটি বিষয়। এবার সেখানে সিমিলের না কোয়েশ্চেন বিকে আসছে সিমিলের বিষয় আপনি ইকোনমিক্সের ছাত্র, যেহেতু ইকোনমিক্সের ছাত্র আপনি জানেন ইকোনমিক নিজস্ব কথা গতি আছে, আপনি যদি গতি থেকে বাধাগ্রস্ত করেন তখন কিন্তু ওটা সুট করবেন। আপনি যে জামাটা পরে আছেন এই জামাটা যে
প্রডিউস করেছে, যে মেক করেছে, আপনি কি তার কাছে কিনেছেন? কাঠকে অর্ডার দিয়েছে, সেটা আমরা বানিয়েছি। তারপরে এক সাপ্লায়ার কিনেছে, সেই সাপ্লায়ার থেকে হয়তো হোলসেলার নিয়েছে, হোলসেলার থেকে ছোট সেলার নিয়েছে, ছোট সেলার থেকে দোকানদার নিয়েছে, দোকানদার থেকে ইকোনমিক কতগুলো স্টেপ আছে, ন্যাচারাল কতগুলো স্টেপ আছে, এই স্টেপগুলোকে আপনি বানানো তবে বাংলাদেশের সিঙ্গিং পদ্ধতি বিষয় এটার মধ্যে অনৈতিকভাবে কিছু মানুষ তারা অনৈতিকভাবে প্রাইসটাকে অনেক আমরা যেটা করতে পারি বিভিন্ন কারণ আমরা যেটা করতে পারি কোথায় কোথায় এরকম অনৈতিক কাজগুলো কারা করছে তাদেরকে আমরা বের করবো, তাদেরকে বের করে দেশের আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। অর্থাৎ এই জিনিসটাকে আমরা ক্লিন করতে পারি। এবার আমরা হিসেবে নিয়ে আসি কিন্তু আপনি যদি সবাইকে ধরতে যান তখন কিন্তু ওটা আরো বড় ওই যে প্রতিনিধিটা বললাম যে আপনি ইকোনমিক সাথে আপনি রুলমেন্ট করতে হবে, ইকোনমিকে নিজের মতো কন্ট্রোল করতে গেলে গণ্ডগোল যায়, ইকোনমি মতো চলতে হবে। কেউ যদি ওটা এমন কোনো কিছু করতে চায় যেটা অনৈতিক সেটা বোঝা গেছে। এরপরে লাস্ট একটা কোয়েশ্চেন আমি মাহমুদ হাসান, বিবিএ সেকেন্ড ইয়ার জিএম ইউনিভার্সিটি। প্রিয় ভাইয়া, আপনাকে আমাদের চট্টগ্রাম অভিনন্দন জানাচ্ছি, আপনি আমাদের চট্টগ্রাম আসছেন। আমার যে কোশ্চেনটা সেটা হচ্ছে আপনাকে দেখলাম ছাত্রছাত্রীদেরকে নিয়ে বা শিক্ষা ব্যবস্থাকে নিয়ে খুব বেশি গুরুত্ব দিচ্ছেন। তো আমাদের দুঃখের বিষয়টা সেটা হচ্ছে কি প্রতিটা নাগরিকের তো আপনার সার্টিফিকেট বলেন, পাসপোর্ট বলেন, এমন আইডি কার্ড পাওয়া একটা নাগরিকত্ব অধিকার, কিন্তু এই নাগরিকত্ব অধিকার পেতে আমাদেরকে যে পরিমাণ ঝামেলা পোয়াতে হয়, আমরা চাই আপনি যেভাবে খুব সংক্ষেপে এবং ঝামেলা মুক্ত ভাবে আইডি কার্ড বাংলাদেশে এসে করতে পারছেন, আমরা প্রত্যেকে এভাবে করতে চাই। প্রত্যেকের আইডি কার্ড, পাসপোর্ট এবং বাচ্চাদের স্কুল লাইফে প্রত্যেকে করে করতে পারে সেই সুবিধাটা চাই। আর বিশেষ করে আইডি কার্ডের সম্পূর্ণ এবং হচ্ছে ছবি, আপনি যদি আইডি কার্ডের ছবির দিকে তাকান, আমরা যদি কোনো ইউরোপীয় আম্বাসিতে যাই তখন আমাদের দিকে একবার তাকায় আমার পাসপোর্ট এবং এনআইডি কার্ড থেকে 10 টাকা বাংলাদেশে কোনো দুর্নীতি লাগছে কিনা, যে তাদের ছবি অবস্থা কেন, তাদের পাসপোর্টের চেহারার সাথে আমার অবস্থা কেন, তাদের অক্ষ ব্যবস্থা করার জন্য আমাদের ঝামেলাগুলো পোয়াতে হচ্ছে। সেই আপডেট যুগে যেখানে চায়না এবং জাপান 2050 সালে কথা চিন্তা করতেছে, আর সেখানে আমরা বাংলাদেশের মানুষ আমাদের সার্টিফিকেট, পাসপোর্ট এবং আইডি কার্ড সংশোধন করতে করতে আমাদের জীবন চলে যাচ্ছে। এইখানে আপডেটটা করবেন, আপডেট করবেন। এই সমস্যাটা আপনার মেইন ফেস করে যেটা হচ্ছে ভেজালমুক্ত খাবার। আর আপনি দয়া করে আপনার ক্ষমতা আসলে এই খাবারকে ভেজালমুক্ত করার জন্য কি করবেন, যে ফরমালিন মুক্ত করবেন? আচ্ছা, আইডি কার্ড থেকে একদম ভেজাল, ভেরি কনট্রাস্ট। এনিওয়ে, আপনি তো প্রথমে যেটা বললেন, হ্যাঁ আনফরচুনেটলি বা ফরচুনেটলি আলহামদুলিল্লাহ আমার পক্ষে খুব ইজি হয়েছে কাজ। বাট এটা প্রসেসটা ইজি করতে পারে, আর প্রসেসটা ইজি করতে হলে জিনিসটাকে যত ডিজিটালাইজ করতে পারবো আমরা উইথ সাম কারেকশনস আমাদের, তাহলে আপনি ঘরে বসে জিনিসটা করতে পারবেন। পৃথিবীর বিভিন্ন দেশে যেটা সম্ভব, কোথাও আপনার যদি আপনি নিজস্ব কম্পিউটার স্মার্টফোন থেকে খালিয়ে করে করতে পারবেন কাজটা। তো আমরা পুরো সিস্টেমটাকে আমাদের যেগুলো রয়েছে সেগুলো আমরা কারেকশন করবো, কারেকশন করবো, যেটা বলছি অনেক অনেক কমাতে হয়। আমি করে আসলাম, মানে আমার ওই এনআইডি কার্ড করে আসার পরে 10 দিন দেখলাম কেউ যোগ করে দিয়েছে যে আমি কি কমপ্লেন করছি, আরে ভাই আমার নাম তারে লিখে দিতে পারে। তো আমাদের যেটা মনে হয় যে সিস্টেমটাকে আমাদের ইজি করতে হবে আর মোর ডিজিটালাইজ করতে হবে। যদি আমরা ডিজিটালাইজ করি, ইন দ্যাট কেস কারাপশন বা যেগুলো সমস্যা সেগুলো অনেক বেশি কমে আসবে। এটা তো একটা। আপনি যদি বলেছেন ভেজালের বিষয়টা, এই বিষয়টা যদি ঠিক করতে হয় তাহলে আমাদেরকে আমাদের কনসাস এবং এটা সরকারের একটা কাজ, এটা আমার আপনার আমাদের
সকলের কাজ। এটা আমাদেরকে সকলকে মিলেই করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। আপনি যেটা প্রিজার্ভেটিভ বলেছেন, ফর্মালিন বলেছেন, নিশ্চয়ই আপনি জানেন একটা খাবারে নর্মালি একটা সার্টেন পোর্শন একটা প্রিজার্ভেশন বা প্রিজার্ভেটিভ দেওয়া হয়, এটা সংখ্যা করে বিদেশ। আমাদের দেশে যেটা হচ্ছে যারা অসৎ ব্যবসায়ী তারা অতিরিক্ত বেশি দিয়ে দেয় অল্পকালের জন্য, সেখানে জিনিসটা পয়জন আমাদেরকে যখন এই জিনিসটা বেরিয়ে আসতে হয়, এখানে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। একটা বিষয় আমি আপনাকে বলি, সেটা হচ্ছে একটা দেশকে শুধু একটা সরকার গড়ে দিতে পারে, একটা দেশকে সকলে মিলে গড়ে দিতে। আপনার নিজের ফ্যামিলিতে রুলস রেগুলেশন ট্রেডিশন আছে, ঐতিহ্য আছে, শুধু কি আপনার বাবা এবং মা মিলে কি সেটা চিন্তা করতে পারেন? আপনাদের প্রত্যেক রাজ্যের ভাই বোন আছে, আত্মীয় স্বজন আছে, আপনাদের প্রত্যেকের পার্টিসিপেশনে কিন্তু আপনার ফ্যামিলি ট্রেডিশন বা ঐতিহ্য বা যারা রুলস রেগুলেশন সেগুলো আপনার দিতে হবে। কাজে আমাদের সকলকে মিলে করতে হবে। আমাদের বিভিন্ন বিষয় ডিফেন্স নিয়ে থাকতে পারে, আমরা আলোচনা করবো, কিন্তু ভেজাল এটা কিন্তু কোনো ডিফেন্স করতে না। আমরা সবাই নির্ভেজাল খাদ্য খেতে চাই, এগুলো তার কোনো নর্মাল, এখানে রাজনীতি কোনো দিকে এটা একটা নর্মাল ব্যাপার, প্রত্যেক মানুষের চায়। কারণ এরকম বিভিন্ন বিষয় আছে এগিয়ে আসে। সরকার উদ্যোগ নিয়ে সরকার বিভিন্ন সময় বিভিন্ন ব্যক্তিকে দায়িত্ব দেয়, যারা নিচে করে আপনাদের মধ্যে ইয়াং যারা আছে তাদেরকে এগিয়ে আসবে ওই সকল ব্যক্তি যারা সঠিকভাবে কাজ করছে তাদেরকে সময় দিতে হবে। ঠিক আছে, আপনার সঙ্গে এগ্রিকালচার নেই, যদি এগ্রিকালচার হয় তাহলে আপনি আচ্ছা এটা আছে সরি আমাকে মিটিংয়ে যেতে হবে। আজকে ইনশাআল্লাহ আবার একসময় দেখা হবে নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ, ওয়েলকাম টু জিরো। আমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, সারা বাংলাদেশে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনার মতো আমাদের হাজার হাজার দরকার। ডিপ্লোমাধারী যারা ডিগ্রিধারী যারা আছেন তাদের সারা বাংলাদেশে একটি মাত্র উচ্চতর ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, সেটা হচ্ছে ডুয়েট, গাজীপুরে অবস্থিত। সারা বাংলাদেশের 64টি জেলায় সরকারি ও বেসরকারি অসংখ্য বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউট রয়েছে, কলেজ রয়েছে, প্রফেশনাল রয়েছে, কিন্তু সারা বছরে প্রায় 3.5 লক্ষ কারিগরি শিক্ষার্থী পাস আউট হয়। কিন্তু পরবর্তীতে একটি মাত্র পাবলিক ইউনিভার্সিটি থাকার কারণে অনেকে যাদের সামর্থ্য আছে তারা প্রাইভেটে পড়তে পারে, আর যাদের সামর্থ্য থাকে না তারা বেকার হয়ে ঘুরতে হয়। কারণ ডিপ্লোমা হচ্ছে এইচএসসি সমান, যেহেতু স্নাতক নয়, সেক্ষেত্রে চাকরির ক্ষেত্রে খুব একটা গ্রহণযোগ্যতা নেই। এই নিয়ে আপনার পরিকল্পনা কি আছে সেটা জানতে পারেন। থ্যাংক ইউ। আপনার একটা বিষয় প্রাইভেট সেক্টর আমরা যেটা চাচ্ছি ক্লাস 7 থেকে 9 পর্যন্ত আমরা ভোকেশনাল যে বিভিন্ন সাবজেক্টগুলো আছে এটা ঠিকই আমরা ইন্ট্রোডিউস করতে চাচ্ছি, এবং ক্লাস 10 থেকে 12 প্র্যাকটিক্যাল জিনিস আমরা নিয়ে যেতে চাচ্ছি, মানে প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আমরা তখন দিয়ে যাচ্ছি, প্র্যাকটিক্যাল ক্লাস 9 to 12 কম বেশি সারা পৃথিবীতে ব্যাপার। কিন্তু আমরা পরে আবার দেখেছি যারা প্রফেশনাল পাস আপনারা ডিপ্লোমা যারা তারা বেটার আর্নিং করে, কিন্তু কেমন সামাজিকভাবে এটার প্রতি কেমন একটা দৃষ্টি দেয়। আমি মনে করি এখানে যদি সরকারের এনকারেজমেন্ট থাকে এই দৃষ্টিভঙ্গি আস্তে আস্তে বলতে যাবে। আর আপনি যদি মূল প্রশ্ন বলেন ইউনিভার্সিটি একটা থাকার কারণে করে দেবেন, ইউনিভার্সিটি একটা থাকার কারণে সমস্যা আছে। ইউনিভার্সিটি হয়তো আমরা আরো কিছু করতে পারবো, কিন্তু এট দ্য সেম টাইম যেটা আমরা করতে পারবো সেটা হচ্ছে ইউনিভার্সিটির বাইরে এবং প্রাইভেট যাদের সুযোগ আছে তাদেরকে ওই ইউনিভার্সিটির সার্টিফিকেটের আলোয় আমরা নিয়ে আসতে পারবো। কারণ স্বাভাবিকভাবে আপনি যদি অর্থাৎ প্রাইভেট পাবলিক পার্টনারশিপের মধ্যে আমরা নিয়ে যেতে পারবো, স্ট্যান্ডার্ড আমি করতে পারবো। যখন আপনি প্রাইভেট যেটা করছেন সেটারও সার্টিফিকেশন সেই ইউনিভার্সিটি
এইভাবে, কারণ আমি বলে দিতে পারি আপনাকে আমি যে হ্যাঁ আমরা ইউনিভার্সিটি করবো, কিন্তু দেখেন একটা বি প্র্যাকটিক্যাল, একটা ইউনিভার্সিটি করতে গেলে অনেক রিসোর্সের প্রয়োজন, অনেক রিসোর্স। আমি তো ইউনিভার্সিটি করবো, শুনতে ভালো লাগবে কিন্তু প্র্যাকটিক্যাল পাবো না, প্র্যাকটিক্যালি এটা পসিবল না। ওকে, লেটস যেহেতু চট্টগ্রামে কুয়েট আছে, কুমিল্লায় কুয়েট আছে, রাজশাহীতে কুয়েট আছে, তো ওরা যেহেতু সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে এইচএসসি পাস করার পরে সরাসরি উচ্চতর ডিগ্রি নিতে পারছে, সেক্ষেত্রে ডিপ্লোমাধারীরা কেন বিভাগ ভিত্তিকভাবে তারা সেখানে অবস্থান নিতে পারবে না বা admission নিতে পারবে না? প্রাইভেট পাবলিক পার্টনারশিপ যেটা ওদের মোটামুটি ওদের আপনার ওই আইডিয়াটি যে পারবে জিনিসটা আমরা যদি ইন্ট্রোডিউস করে দেখে কিছু ল এবং কারেকশন করতে হবে, কিছু স্ট্যান্ডার্ড বাচ্চারা ইস্যু করবে। আমার সাথে হচ্ছে ফিউচার জেনারেশন। আমি জানি আপনাদের মনে অনেক প্রশ্ন আছে, আমরা সব প্রশ্নের উত্তর দিতেও পারবো না, সব প্রশ্নের উত্তর আমাদের কাছে নেই। তবে আমি শুধু আপনাদেরকে একটা কথা বলবো, আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই, কারণ আপনাদের মতো মেধাবীরা বিদেশে আছে, সেই বিষয়ে হতাশ হওয়ার কোনো কারণ নেই। হয়তো আমাদের কিছু কাজ হয়েছে, বা ইনশাআল্লাহ আমরা সকলে মিলে কাজ করি, আমরা আমাদের যে বাংলাদেশ সেই বাংলাদেশে সো সকলকে আমি অনুরোধ করবো আপনারা আশাবাদী থাকেন, আমাদের হতাশ হওয়ার কিছু নেই। আমরা শুরু করবো একটি কাজ, আপনারা ইনশাআল্লাহ সকলে ভালো থাকবেন। আপনাদের সাথে কথা বলে খুব ভালো লেগেছে। আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য। আসসালামু আলাইকুম।